মহিলা মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। এইমাত্র মৃত্যু হয়েছে ওসমান হাদের, এই নিয়ে বেশ তোলপাড়। এবার গুলিটা লাগছে কানের এই বরাবরে, তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়। এদিকে গুলিবিদ্ধ ওসমান হাদি ক্লিনিক্যাল কন্ডিশনে, চিকিৎসকদের মতে জিসিএস স্কোর 3, যার অর্থ শুধু কোমা নয়, গভীর কোমা। এটি কোমার সর্বশেষ অবস্থা। আওয়ামী লীগ কর্মীরা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, পুলিশ সেনাবাহিনীর লাঠিচার্জ করতেছে। ভারত ইতিমধ্যেই চাপ দেওয়া শুরু করেছে ইউনূসের বিদায় হয়ে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, তারপর নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণ, এসবই হবে। সব মিলিয়ে বলা যায় ইউনূস সরকারের পতন ঘনিয়ে এসেছে। যা খবর, ইউনূস মিয়া দেশ ছাড়ার সুযোগ পাচ্ছেন, তবে ইউনূস পালাবার সুযোগ পেলেও তার উপদেষ্টারা সে সুযোগ পাবেন না বলে খবর। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, বিচারের নামে অবিচার, সত্যের উপর আঘাত, বিশ্বে নিন্দিত বাংলাদেশ। 13 নভেম্বর লকডাউন সফল করতে যে নির্দেশ দিলেন শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনার নির্দেশে আজ 13 ডিসেম্বর লকডাউন সফল করতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। লগি বইটা হাতে নিয়ে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ও সাধারণ জনতা। ডক্টর ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আলটিমেটাম দিলেন ডাল্টন হীরা। আওয়ামী লীগের ডাকা যে সকাল সন্ধ্যা শাটডাউন, আগামীকাল সেই বিষয়ে আলু সেই বিষয়ে কি কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? শুরু হয়ে গেছে। আর আপনারা বলেন শুরু করবেন যে নেদারল্যান্ড থেকে যে আলুর বাক্সগুলি আসতেছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, বিচারের নামে অবিচার, সত্যের ওপর আঘাত, বিশ্বে নিন্দিত বাংলাদেশ। 13 নভেম্বর লকডাউন সফল করতে যা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদের শেখায় যে ন্যায় বিচার, বৈধতা এবং জনগণের আস্থা একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার প্রধান স্তম্ভ। 1971 সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত অভিযোগে ফাঁসি রায় দিয়ে ইতিহাসের সবচেয়ে নিন্দনীয় অধ্যায় সৃষ্টি করেছিল। সেই সময় বিশ্ব দেখেছে অন্যায় বিচার কখনোই টেকে না, জনগণের ইচ্ছা এবং সত্যের শক্তিতেই বিজয় নিশ্চিত হয়। বর্তমান সময়ে বাংলাদেশ আবারও একটি সংবেদনশীল রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে অতিক্রম করছে। সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তন এবং নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে দেশব্যাপী ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে শেখ হাসিনাকে ঘিরে যে আইনি প্রক্রিয়াগুলো সামনে এসেছে সেগুলোর সত্যতা ও ন্যায়সঙ্গতা নিয়ে বহু প্রশ্ন উপস্থাপিত হচ্ছে। বাংলাদেশের ভিতরে ও বাইরে অনেক পর্যবেক্ষক মনে করেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটি বড় অংশই স্পষ্ট প্রমাণ বা পূর্ণাঙ্গ তদন্তের উপর দাঁড়িয়ে নয়, বরং এগুলো একটি রাজনৈতিক রং দেখানো হচ্ছে বলে ব্যাপক বিশ্লেষণ রয়েছে। কূটনৈতিক মহলে আলোচিত হচ্ছে যে কোনো রাষ্ট্রের শীর্ষস্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রমাণহীন বা তড়িঘড়ি করা আইনি ব্যবস্থা কেবল অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেই নয়, আন্তর্জাতিক আস্থাকেও ক্ষতিগ্রস্ত করে। বিচারিক প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে এর প্রভাব পড়ে বিদেশি বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদার উপর। বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থা, কূটনৈতিক প্রতিনিধি এবং নীতি নির্ধারক মহলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, যা স্পষ্টতই দেশের ভাবমূর্তিকে চাপের মুখে ফেলেছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে হলে প্রয়োজন আইনের শাসন, মানবাধিকার এবং স্বচ্ছ বিচার ব্যবস্থাকে নিঃস্বার্থভাবে প্রতিষ্ঠিত করা।
রাজনৈতিক মত পার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু কোনো নেতার বিরুদ্ধে নেওয়া আইনি প্রক্রিয়া সর্বদা প্রমাণ নির্ভর, সংবিধান সম্মত এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়া আবশ্যক। এটাই কেবল রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করবে না, বরং দেশের সম্মান ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতাও বৃদ্ধি করবে। ইতিহাস সাক্ষ্য দেয়, অন্যায়ের বিরুদ্ধে জনগণ শেষ পর্যন্ত নীরব থাকে না। ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন জাতি গণতন্ত্র ও সত্যের পক্ষে সংঘবদ্ধ হয়। আজ বাংলাদেশের জনগণের মধ্যেও ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান ক্রমেই জোরদার হচ্ছে। মিথ্যা ও মনগড়া অভিযোগের বিরুদ্ধে ক্ষোভ ফুটে উঠছে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। অর্থনীতি, মানব সম্পদ ও ভূ রাজনৈতিক গুরুত্বের দিক থেকে অত্যন্ত মূল্যবান। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে রাষ্ট্রকে এমন পথে হাঁটতে হবে যেখানে ন্যায়, দায়বদ্ধতা ও বৈধতার অবস্থান হবে সর্বোচ্চ। সত্য, সংবিধান ও জনগণের আস্থায় শেষ পর্যন্ত দেশকে একটি সম্মানজনক, স্থিতিশীল এবং শক্তিশালী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। আওয়ামী লীগের 3 দিনের কর্মসূচির আজ শেষ দিন পালিত হচ্ছে লকডাউন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন যে যেভাবে যেখানে পারেন প্রতিরোধ গড়ে তুলুন। এদিকে গুলিবিদ্ধ ওসমান হাদি ক্লিনিক্যাল কন্ডিশনে চিকিৎসকদের মতে জিসিএস স্কোর 3, যার অর্থ হলো শুধু কোমা নয়, গভীর কোমা। এটি কোমার সর্বশেষ অবস্থা। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন গতকাল শুক্রবার দুপুরে। মতিঝিলের বিজয়নগর কালভার্ট এলাকার কাছে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠন ইসরাফিল ফরায়েজি জানান, নির্বাচনী প্রচারণাকালে ওসমান হাদির ওপর এই হামলা চালানো হয়। ঢাকা মেডিকেল ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুক নিশ্চিত করেছেন যে তার বাম কানের নিচে গুলি লেগেছে। ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। টিম পাঠানো হয়েছে, তথ্য পেলে বিস্তারিত জানাবো। হামলার সময় ওসমান হাদির সঙ্গে থাকা মিসবা জানান, জুমার নামাজ শেষে রিক্সায় যাওয়ার সময় 2 ব্যক্তি মোটরসাইকেলে এসে কাছ থেকে গুলি ছুড়ে তারা দ্রুত পালিয়ে যায়। পরে রিক্সায় করে আহত হাদিকে হাসপাতালে আনা হয়। এর আগে গত 13 নভেম্বর ওসমান হাদি অভিযোগ করেছিলেন বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি ঢামেকের 1 স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল তদন্ত শুরু করেছে। সর্বশেষ অবস্থা দাবি করা হচ্ছে ঘাতকের সম্ভাব্য টার্গেট ছিল কপাল বরাবর। তবে হাদি চলন্ত রিক্সায় থাকায় টার্গেট মিস হয়ে বুলেট প্রবেশ করে চলে, যা সরাসরি মস্তিষ্কে আঘাত করে। এই অবস্থায় প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি মস্তিষ্কের কার্যক্রম দুর্বল হতে শুরু করে, ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা ও দেহ শকে চলে যায়। একই সাথে রক্তক্ষরণে দেহ অসাড় হয়ে পড়ে। এই কন্ডিশনকে জিসিএস স্কেল দিয়ে পরিমাপ করা হয়। ওসমান হাদির জিসিএস স্কোর 3, যার অর্থ শুধু কোমা নয়, গভীর কোমা। এটি কোমার সর্বশেষ অবস্থা। এই অবস্থায় চোখে দেখা, কানে শোনা, কথা বলা অর্থাৎ ভুক্তভোগীর দেহের সকল নিউরনই সাড়া দেওয়া বন্ধ করে দেয়। এই অবস্থায় দেহের কন্ডিশন উন্নত না হলে পরিণতি মৃত্যু। আসিফ মাহমুদের বিরুদ্ধে 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আলটিমেটাম দিলেন ডাল্টন হীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিতর্কিত স্ট্যাটাসের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডাল্টন হীরা। ডাল্টন হীরা তার ভেরিফাইড ফেসবুক থেকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদকে ব্যক্তিগত আক্রমণ করার পাশাপাশি গত 1 বছরে তার বিরুদ্ধে 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছেন। পোস্টে ডাল্টন হীরা উপদেষ্টা আসিফ মাহমুদকে পাকিস্তানি ছাপড়ি ও কুরুচিপূর্ণ ভাষায় সম্বোধন করে লেখেন, এই বিজয়ের মাসে ভালো লাগছে না।
তিনি দাবি করেন গত এক বছরে 1000 কোটি টাকার দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও কেউ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং বিপ্লব শেখাচ্ছে, যা তার কাছে ভয়ঙ্কর বিষয়। তিনি জোর দিয়ে বলেন, তার দুর্নীতির সমস্ত প্রমাণপত্রই আমাদের কাছে। স্ট্যাটাসে ডাল্টন হীরা আসিফ মাহমুদকে ভবিষ্যৎ পরিণতি নিয়ে 3টি নির্দিষ্ট ক্যাপশন ও পথের কথা উল্লেখ করেন।